ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস। আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস। প্রত্যেক দিন আমরা বেলা 1টার দিকে এসএসসি জিডির ক্লাসগুলো প্রোভাইড করছি, যেগুলোতে আমরা বর্তমানে জিকের প্রশ্নগুলো আলোচনা করছি। জিকে থেকে 20 নম্বরের প্রশ্ন থাকবে, 20টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2, অর্থাৎ তোমাদের 40 নম্বরের জিকে থেকে প্রশ্ন আসছে। প্রথম ভিডিওতে আমি এসএসসি জিডির সিলেবাস এবং অন্যান্য বিষয়গুলো আলোচনা করেছিলাম, যেভাবে তোমরা পড়াশোনাটা করবে। তো প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নেবে। পাশাপাশি এই দিয়ে তোমাদের আজকে দিয়ে 16 নম্বর মক টেস্ট হচ্ছে। প্রত্যেকটা মক টেস্ট লিঙ্ক ডেসক্রিপশনে থাকছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার অফলাইন ব্রাঞ্চ বালুরঘাট, গঙ্গারামপুর, তপন, মালদা, গাজল, কালিয়াগঞ্জে রয়েছে। তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো। প্রত্যেকটা ব্রাঞ্চে মনে রাখবে প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক, পাশাপাশি স্টাডি মেটেরিয়ালস এবং সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। আবাসিক এবং অনলাইনের ব্যবস্থা রয়েছে। যারা অনলাইন ভর্তি হতে চাও, অ্যাপের মাধ্যমে আমাদের অনলাইন ক্লাসগুলো প্রোভাইড করা হয়ে থাকে। পাশাপাশি আবাসিকে মাঠ এবং ক্লাসের ব্যবস্থা রয়েছে। তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই আজকের প্রশ্ন হবে 81 থেকে 100 পর্যন্ত। তো পুরোনো মক টেস্টগুলো, এই পিডিএফটার পুরোনো মক টেস্টগুলো দেখার জন্য লিঙ্ক ডিসক্রিপশন থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। তো প্রথম প্রশ্ন দেখো কি বলছে, ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত ছিলেন? অপশন বলছে কুতুবউদ্দিন আইবক, পরের অপশন বলছে ফিরোজ শাহ তুগলক, পরের অপশন বলছে গিয়াসউদ্দিন তুগলক, পরের অপশন বলছে মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের নীতিগুলো তো ভালো ছিল, কিন্তু নীতিগুলো সঠিকভাবে কার্যকর হয়নি, যার কারণে ইতিহাসে তাকে পাগলা রাজা বলা হয়ে থাকে। মোহাম্মদ বিন তুগলক রাজধানী দেবগিরিতে স্থানান্তর করতে চেয়েছিলেন। দেবগিরি ছিল মধ্যবর্তী স্থান, শাসনকার্য পরিচালনা করতে সুবিধা হবে, কিন্তু দিল্লি থেকে দেবগিরিতে যেতে এবং দেবগিরি থেকে আবার দিল্লিতে ফিরে আসতে প্রচুর সৈন্যবাহিনী এবং অর্থ সামগ্রী নষ্ট হয়। পাশাপাশি তিনি তাম্রমুদ্রার প্রচলন করতে চেয়েছিলেন রূপো ও সোনার মুদ্রার জায়গায়। এটাও একটা ভালো উদ্যোগ ছিল, কিন্তু উদ্যোগটা পূরণ হয়নি, কারণ সেই সময় জাল নোটে ছেপে গেছিলো, ফলে নতুন মুদ্রা ছাপানো এবং মুদ্রা অদলবদল এই প্রক্রিয়াতে প্রচুর অর্থ সম্পদ ধ্বংস হয়েছিল। পাশাপাশি দোয়াব অঞ্চলে তিনি কর বৃদ্ধি করে দিয়েছিলেন, যে সময়ে খরা এবং বন্যার প্রকোপ হয়েছিল। তো মোহাম্মদ বিন তুগলককে ইতিহাসে পাগলা রাজা বলা হয়। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সুলতানদের মধ্যে মূল্যনীতির ব্যবস্থা কে করেছিলেন? ভারতের সুলতানদের মধ্যে কে মূল্যনীতির ব্যবস্থা করেছিলেন? অপশন হচ্ছে আলাউদ্দিন খলজি, পরের অপশন হচ্ছে কুতুবউদ্দিন আইবক, পরের অপশন হচ্ছে ফিরোজ শাহ তুগলক, পরের অপশন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মূল্যনীতি বাজার দরের ব্যবস্থা করেছিলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি এছাড়াও রেশনের ব্যবস্থা শুরু করেছিলেন। আলাউদ্দিন খলজি বংশের শাসক ছিলেন। সুলতানি সাম্রাজ্যের দ্বিতীয় বংশ হলো খলজি বংশ, দাস বংশের পরেই। আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য প্রথম অভিযান করেছিলেন। পাশাপাশি তিনি আলাই দরওয়াজা নির্মাণ করেন, যেটা কুতুব মিনারের রাখা হয়। পরের প্রশ্ন দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতাকে, একটু সোজা প্রশ্ন। দেবপাল, ধর্মপাল, গোপাল, লক্ষণ শেঠ। সঠিক উত্তর হবে গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা হলো গোপাল। এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয় ধর্মপালকে। পরের প্রশ্ন দেখো, কপাল কুণ্ডলা উপন্যাসটি কার লেখা? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। কপাল কুণ্ডলা উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয় এবং প্রথম জাতীয়তাবাদের জনকও বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা আনন্দমঠ, সেখান থেকে বন্দে মাতরম সঙ্গীতটি নেওয়া হয়। আনন্দমঠ রচনাটি সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতম শহর হিসেবে ঘোষিত হয়েছিল কোন শহর? ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে পরিচ্ছন্নতম শহর হিসেবে ঘোষিত হয় কোন শহর? অপশন হচ্ছে লখনৌ, ব্যাঙ্গালোর, ইন্দোর, ভোপাল। সঠিক উত্তর হলো ইন্দোর হলো ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতম শহর। সঠিক উত্তর হবে ইন্দোর। পরের প্রশ্ন দেখো, বেদের কয়টি ভাগ? অপশন বলছে 4টি, 2টি, 5টি, 8টি। বেদের কয়টি ভাগ? 4টি ভাগ। সাম, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টি বেদ রয়েছে। ঋক, সাম, যজু এবং অথর্ব বেদ। বেদের অর্থ হলো জ্ঞান, আর বেদের অপর নাম হলো শ্রুতি। পরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম রাষ্ট্রপতি কে ছিলেন? সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রপতি পদে ছিলেন যিনি? অপশন বলছে আব্দুল কালাম, পরের অপশন হচ্ছে প্রতিভা সিং পাটিল, পরের অপশন হচ্ছে ডক্টর জাকির হোসেন,
প্রশ্ন বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবরের প্রতিপক্ষ কে ছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে ছিল? 1556 সালে। 1556 সালে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল সেখানে আকবরের প্রতিদ্বন্দ্বী ছিল হিমু। সঠিক উত্তর হবে হিমু ছিল আকবরের প্রতিপক্ষ। পরের প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? অপশন বলছে এশিয়া, পরের প্রশ্ন বলছে আফ্রিকা, পরের প্রশ্ন বলছে দক্ষিণ আমেরিকা, পরের প্রশ্ন অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হবে আফ্রিকা। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকাকে শুধুমাত্র ঘন অরণ্যের জন্য বলা হয় না। আফ্রিকাতে তখনও সভ্যতার যে আধুনিকতম রূপ, সেই আধুনিকতম রূপ না পৌঁছানোর কারণে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। পরের প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? অপশন বলছে জাপান, পরের প্রশ্ন বলছে চীন, পরের প্রশ্ন বলছে নরওয়ে, পরের প্রশ্ন বলছে সুইজারল্যান্ড। সঠিক উত্তর হবে জাপান। জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়, জাপানে প্রথম সূর্য ওঠার কারণে। পরের প্রশ্ন দেখো, সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম কি? অপশন বলছে মঙ্গল পাণ্ডে, পরের প্রশ্ন বলছে সিধু, পরের প্রশ্ন বলছে বুদ্ধু ভগত, পরের প্রশ্ন বলছে তিতুমির। সঠিক উত্তর হবে সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। সিধু কানু। সাঁওতাল বিদ্রোহ অপর নাম হুল। পরের প্রশ্ন দেখো, আলেকজান্ডার যে সম্রাটের শাসনকালে ভারত আক্রমণ করেছিলেন তার নাম কি? অপশন বলছে বিম্বিসার, পরের প্রশ্ন বলছে মহাপদ্মনন্দ, পরের প্রশ্ন বলছে ধনানন্দ, পরের প্রশ্ন বলছে অজাতশত্রু। সঠিক উত্তর হবে মহাপদ্মনন্দের সময় আলেকজান্ডার ভারত আক্রমণ করেন, ঝিলাম নদীর তীরে পুরুষ সঙ্গে আলেকজান্ডারের যুদ্ধ হয়। পরের প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমান জারি হয় কত সালে? অপশন বলছে 1615, পরের প্রশ্ন বলছে 1616, পরের প্রশ্ন বলছে 1617, পরের প্রশ্ন বলছে 1717। সঠিক উত্তর হবে 1617 খ্রিস্টাব্দে ফারুকশিয়ারের ফরমান জারি হয়। 1617 খ্রিস্টাব্দে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়েছিল ফারুকশিয়ারের ফরমানের দ্বারা ব্রিটিশদের। পরের প্রশ্ন দেখো, প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন? প্রথম ভারতীয় যিনি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন? রঞ্জিত সিং, আজহারউদ্দিন, পঙ্কজ রায়, সুনীল গাভাস্কার। সঠিক উত্তর হবে রঞ্জিত সিং প্রথম ভারতীয় যিনি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর দ্রুততম মানুষ হিসেবে পরিচিত কে? অপশন বলছে মাইকেল গ্যাথলিং, পরের প্রশ্ন বলছে পিটি উষা, পরের প্রশ্ন বলছে মিল্কা সিং, পরের প্রশ্ন বলছে উসাইন বোল্ট। পৃথিবীর দ্রুততম মানুষ হলেন উসাইন বোল্ট একজন দক্ষিণ আফ্রিকান, তিনি জামাইকার অধিবাসী, তিনি হলেন পৃথিবীর দ্রুততম মানুষ। মিল্কা সিং তিনি ভারতীয়, তাকে বলা হয় উড়ন্ত শিখ, মিল্কা সিং। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল 1191, দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের যুদ্ধ হয়। প্রথম তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জিতল, দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘোরির কাছে হেরে যায় এবং তারপরেই মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। মোহাম্মদ ঘোরি কুতুবউদ্দিন আইবককে দিল্লি শাসনকার্য দিয়ে দেন। পরের প্রশ্ন দাও, হিমানী সম্প্রপাত ঘটে কোন অঞ্চলে? অপশন বলছে পার্বত্য অঞ্চলে, পরের প্রশ্ন বলছে মালভূমি অঞ্চলে, পরের প্রশ্ন বলছে সমভূমি অঞ্চলে, পরের তুষার অঞ্চলে। হিমানী সম্প্রপাত ঘটে পার্বত্য অঞ্চলে। হিমানী সম্প্রপাত হচ্ছে হিমবাহের সম্প্রসারণ বা হিমবাহ নেমে আসা, হিমবাহের পাথর নেমে আসা, বরফের চাই নেমে আসাকে হিমানী সম্প্রপাত বলা হয়। পরের প্রশ্ন দেখো, প্রীতিলতা ওয়েদেদার শহীদ হন কত সালে? কত বছর বয়সে? 22 বছর বয়সে, 24 বছর বয়সে, 25 বছর বয়সে, 26 বছর। এই যে প্রশ্নটা তোমাদের কাছে কোশ্চেন থাকলো, এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে অবশ্যই লিখবে। প্রীতিলতা ওয়েদেদার হলেন ভারতের প্রথম মহিলা শহীদ, প্রীতিলতা ওয়েদেদার। পরের প্রশ্ন দেখো, নেপালের প্রধান নদীর নাম কি? কালীগণ্ডক, ব্রহ্মপুত্র, সিন্ধু, মানস। নেপালের প্রধান নদী সেটা হলো কালীগণ্ডক। নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। নেপাল হলো ভারতের তৃতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ, ভুটান এবং নেপাল। আলোকবর্ষ কিসের একক? ভরের একক, সময়ের একক, দূরত্বের একক, ওজনের একক। আলোকবর্ষ হলো দূরত্বের একক। এই ছিল আজকের 20টা প্রশ্ন। প্রত্যেকটা বিষয় কভার করে জিকেগুলো প্রোভাইড করা হয় যাতে তোমরা সমস্ত প্রশ্নগুলো দেখতে পারো। আমাদের অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাস আবাসিকের জন্য ভর্তি হতে চাইলে আমার নম্বরে যোগাযোগ করতে হবে। আমার নম্বর হচ্ছে 8759907656। এই নম্বরে যোগাযোগ করতে হবে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।